বিসমিল্লাহির আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, আমার একটা প্রোগ্রাম আছে দুপুরবেলা, তো আমি একটু আর্লি ব্রেক করবো, এখান থেকে আগেই চলে যাবো। তো আপনাদের অনুষ্ঠানের ধারাবাহিকতার মধ্যে একটু ব্যতিক্রম আনার জন্য দুঃখিত। তো আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি, টিটিটিআর অতিরিক্ত পরিচালক, টিটিটিআর অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, ছাত্র এবং ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতে পেরে আমি আসলে আনন্দিত এই কারণে যে বাচ্চাদের সঙ্গে কথা বলতে আমার একটু ভালো লাগে। তোমরাই ওরা আমাদের জাতির ভবিষ্যৎ, তোমরাই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এই গ্রুপটার সঙ্গে কথা বলার এখানে একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি শুরুতে সভাপতিকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের এই অনুষ্ঠানে যদিও আমার বক্তব্য দেওয়ার কথা সবার শেষে, বাট আমি শুরুতেই কতগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করব। এই আলোচনার চাইতে বেশি হবে বাচ্চাদের সঙ্গে কথা বলা এবং বাচ্চাদের কিছু উপদেশ দেওয়া। আমরা এখন যে অবস্থানে আছি, আমি মনে করি আমাদের সময় এসছে আমাদের জীবনের যে সমস্ত ভুল ত্রুটি সেগুলো তোমাদেরকে বলা। তোমরা আমাদের গল্প থেকে, আমাদের জীবন থেকে শিক্ষা নেবে, এটাই তোমাদের আজকের অনুষ্ঠান থেকে শিক্ষা নেওয়া উচিত। যাই আমি শুরুতেই সবাইকে অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে বাচ্চাদেরকে যারা তোমরা আজকে এই বিশেষ দিনে স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য হয়েছে। তোমরা কষ্ট করে পড়াশোনা করে কিন্তু এই পর্যন্ত এসেছ এবং আজকে তোমরা পুরস্কৃত হবে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা পুরস্কার পাচ্ছ। একই সঙ্গে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত, এই যে আমাদের দেশের যে এখন অর্থনৈতিক অবস্থা, দেশের যে এখন পরিস্থিতি, সব কিছুতে আমি মনে করি তোমাদের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে, তোমাদের একটা অবদান আছে। দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, দেশটাকে উন্নত করার জন্য তোমাদের অনেকগুলো কাজ করতে হবে। সেই কাজের ব্যাপারে আমি কিছু উপদেশ দেব। আমি শুরুতে একটা গল্প বলতে চাই, যে গল্পটা হয়তো তোমরা অনেকেই জানো না, কিন্তু তোমাদের মধ্যে আমার একটা প্রশ্ন থাকবে, এই গল্পটার নায়ককে, এই গল্পটা আমি কাকে নিয়ে বলছি সেটা কেউ যদি উত্তর দিতে পারে তাকে স্পেশাল একটা পুরস্কৃত করা হবে আমাদের সাইড থেকে, ঠিক আছে? একটা ছোট্ট ছেলের গল্প বলবো। সে এখন ছেলে না, সে এখন বয়স্ক মানুষ। তো সে ছোটবেলায় একটা দেশে তার জন্ম। তো পড়াশোনার প্রতি তার আকর্ষণ খুব একটা ছিল না, কিন্তু সে খুব ভালো ছাত্র। ম্যাথমেটিক্সে খুবই ভালো রেজাল্ট করেছে, সায়েন্সে ভালো রেজাল্ট করে, কিন্তু পড়াশোনার তার কোনো ইচ্ছা নেই। সুযোগ পেলে কম্পিউটার নিয়ে বসে যাবে। এরকম করতে করতে, এটা বলছি 1970 সালের কথা। তারপর সে একসময় স্কুলে ভর্তি হলো, প্রাইভেট স্কুলে। বাপ মা তাকে প্রাইভেট স্কুলে ভর্তি করে দিল। বাবা ছিল আইনজীবী। বাবার খুব ইচ্ছা ছিল ছেলেকে আইনজীবী বানাবে, কিন্তু ছেলের আইনজীবী হওয়ার ইচ্ছা নেই। সে ট্যালেন্ট, তার অঙ্কে ভালো বলে তার মেধা আছে, কিন্তু পড়াশোনার অন্যান্য সাবজেক্টের প্রতি তার খুব একটা ইন্টারেস্ট নেই। একসময় সে স্কুলে পড়াশোনা করতে করতে ছোটোখাটো কম্পিউটার নিয়ে কাজ করা শুরু করবে। ওই সময় নতুন কম্পিউটার আসছে, সে কম্পিউটার নিয়ে গুতাগুতি শুরু করবে। স্কুলের টিচাররা তার উপরে বিরক্ত,
বাবা মা বাড়িতে রিপোর্ট গেছে, বাবা মা তাকে শাসন করে তুমি স্কুলে যে পড়াশোনা না করে কম্পিউটার নিয়ে বসে থাকো, কারণ কোনো এক সময় সে স্কুল থেকে পাশ করে ঠিকই, কিন্তু তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। সে আবার স্কুলে যায়। স্কুলে যে কোনো এক সময় তাদের স্কুলে একটা কম্পিউটার ছিল, কম্পিউটারটাকে ঠিক করা, কম্পিউটারকে চালানো, কম্পিউটার অপারেট করার একটা দায়িত্ব পায়। সে এবং তার এক ফ্রেন্ড মিলে সে তারা তখন অপারেট করে। সব এভাবে করতে করতে সে স্কুল থেকে পাশ করে বের হয়, কলেজে ভর্তি হয়। কিন্তু কলেজে যাওয়ার পরে একই প্রবলেম, স্বাধীন চেতা, আমি যেটা পছন্দ করি সেটাই করব। তখন তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। যাও পরবর্তীতে সে কলেজ থেকে কোনো রকমে পাশ করে বের হয়, ইউনিভার্সিটিতে যাবে। তো একটা বিশ্বের সবচেয়ে বিখ্যাত একটা ইউনিভার্সিটিতে সে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে কন্টিনিউ করতে পারে, 1-2 বছর পরে সে বের হয়ে যায়, হয়ে নিজস্ব কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করে। করতে করতে এক সময় বড় এন্টারপ্রেনার হয়ে যায়। এই যে ছেলে ইউনিভার্সিটিতে তার পড়াশোনা শেষ করতে পারে নাই, সেই ছেলে পরবর্তীতে এমন বড় বিজনেসম্যান হয়, বিভিন্ন ইউনিভার্সিটি তাকে ডাকার পর তাকে পিএইচডি, অনারারি পিএইচডি দেয়। তার কয়েকটা অনারারি পিএইচডি আছে। আমি কি কিছুটা আন্দাজ করতে পেরেছি? তোমরা কি আন্দাজ করতে পারছো মানুষটাকে? কেউ বলতে পারবে? ছাত্রদের মধ্যে কেউ, ছাত্রছাত্রী? পৃথিবীর সবচেয়ে ধনী হচ্ছে বিল গেটস। আমি বিল গেটসের কথা বলছি, ঠিক আছে? ধন্যবাদ। তোমরা একটা পাই সবাই। এখানে একজন দাঁড়িয়ে বলছিল ইলন মাস্ক। ইলন মাস্কের হলো, ওকে বসো। ইলন মাস্কের কাহিনী একই রকম। সে ওই ব্যাচেলার ডিগ্রি করেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ব্যাচেলার করার পরে সে পিএইচডিতে ভর্তি হয়েছিল। পিএইচডি কমপ্লিট করতে পারে ইউনিভার্সিটি থেকে তাকে বের করে দেওয়া হয়ে গেছে। বের করে দেওয়ার কারণ তার ধান্দা ছিল বিজনেস করার। তারপর সে টুকটুক করে বিজনেস করতে করতে এখন বর্তমানে সে সবার উপরে, তাই তো নাকি? তো ইলন মাস্কের কথা বললাম, বিল গেটসের কথা বললাম, আকার কথা বলবো। আমাদের নাইজেরিয়ার একটা আছে না, রতন টাটা। এ হইল তোমার ড্রপ কেস, ইউনিভার্সিটি শেষ করতে পারে না, ব্যাচেলার ডিগ্রি করে তার পড়াশোনা শেষ। এখন যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, ব্যাচেলার ডিগ্রি। ওবামা, ব্যাচেলার ডিগ্রি। আর কোনো এক্সাম্পল লাগবে? গল্পটা বলার কারণটা কি কেউ বুঝতে পেরেছে বাচ্চারা? গল্পটা বলার কারণ হলো তোমরা এখন ভালো রেজাল্ট করছো, তোমরা অঙ্কে ভালো, ম্যাথমেটিক্সে ভালো, স্কলারশিপ পাচ্ছ, ঠিক আছে। কখনোই মনে করবে না যে তোমাকে মাস্টার ডিগ্রি পাস করতে হবে, তোমাকে পিএইচডি করতে হবে, তারপর চাকরি পেতে হবে। এটা আমরা চাই না। তোমার যে ইন্টারেস্ট আছে, তোমার যে ব্রেন আছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় কাজে লাগে। তোমাকে কোনো একটা সাইডে পারদর্শী হতে হবে। যদি ওটা হতে পারো, নিজ নিজ ক্ষেত্রে সবাই ডেভেলপ করবে, সবাই ভালো হবে, সবাই ভালো করবে। এটা তো বিদেশিদের নাম দিলাম, বাংলাদেশিদের একটা এক্সাম্পল বলি। একটা ছেলে, আমি এখন বুয়েটের একটা ছেলের গল্প বলি। 2016 সালে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছে। তো 5th ইয়ারে, অর্থাৎ লাস্ট ইয়ারের আগেই সে নিজে নিজে একটা লাইসেন্স করে ফেলল যে আমি অন্যান্য ছেলেদের মতো চাকরি করব না, আমার শুরু থেকে হবে নিজস্ব একটা এন্টারপ্রেনার, ব্যবসা করব, আমার জ্ঞান দিয়ে লোকজনকে চাকরি দিচ্ছে। ওর 3rd ইয়ারে সে কোম্পানি গঠন করে। যখন সে ইউনিভার্সিটি থেকে বের হলো, বুয়েট থেকে, প্রথম দিন সে রায়ের বাজারে অফিস খুলেছে নিজে নিজে কাজ করার জন্য। 2016 গেল,
তাকে আমি 18তে পেয়েছি ইঞ্জিনিয়ার হিসেবে। যখন 18তে তার সঙ্গে পরিচয়, তখন তার আন্ডারে 8জন ইঞ্জিনিয়ার কাজ করে, সে ওটার মালিক, চেয়ারম্যান। এই মুহূর্তে তার অফিস হলো ইঞ্জিনিয়ার রোডে, বিশাল একটা ম্যানুফ্যাকচারিং ছোটোখাটো কোম্পানি। তার আন্ডারে 30 জন ছেলে কাজ করে বুয়েটে। সে কখনো চাকরির ইন্টারভিউ দেয়নি, সে মাস্টার ডিগ্রি এখনো করে নেই। এটা গেল বুয়েটের ছেলের উদাহরণ। আমার গ্রামে একটা ছেলে আছে, এবার আমি ছুটিতে যে ওর সঙ্গে কথা বললাম, তো সে তোমাদের মতো বিএ পাস করেছে, করার পরে চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলো, কোথাও কোনো চাকরি হয়নি। এখন সে কি করবে? সে নিজে নিজে তার গ্রামে, তার বাবার একটা না 2টা গরু ছিল, সে গরুটার লালন করা শুরু করলো আর চাকরির খোঁজ করা শুরু করলো। একসময় দেখলো বর্ডার থেকে গরু আসে বাজারে, সে বাজারে গরু কিনে একদিন নিজেরা গ্রামের লোকজনের জন্য জবাই করে গরুর মাংস বিক্রি করলো। যে টাকা দিয়ে কিনলো, তারপর জবাই করার পরে মাংস বিক্রি করে দেখা গেল তার যথেষ্ট লাভ হবে। তো লাভ হওয়ার পরে এই কিছুদিন পর পর সে গ্রামের মধ্যে কয়েকটা গরু জবাই করে। গরু সে লাভটা কম করার জন্য সে গরুর মাংস বিক্রি করলো 650 টাকা করে। যখন আমরা ঢাকায় 750 850 করে গরুর মাংস দিই, আমি ছুটিতে তাকে বললাম, তুমি গরুর মানে মাংসের ব্যবসা করতেছ, আমাদের বাড়ি থেকে গেছে ওর কাছে গরুর মাংস কিনতে। কী কারণে? বাইরে সবাই 750 টাকা করে গরুর মাংস বিক্রি করে, ও করে 650 টাকা করে। তারপর সে এত ডিমান্ডটা পাশের উপজেলা থেকে আসা শুরু করবে, তারপর আরেক জেলা থেকে ডিমান্ড আসা শুরু করবে। এখন তার একটা খামার আছে, যেখানে প্রত্যেক দিন 15-20টা গরু জবাই হয়। তার আন্ডারে 15 থেকে 20 জন ছেলে কাজ করে, যারা তার মতো চাকরি পায়নি। ও পুরা আমার এলাকাতে, আমার বাড়ি হলো ঠাকুরগাঁ দিনাজপুর পঞ্চগড় এলাকাতে গরুর মাংস কেজি সমস্ত কষাই দিয়ে ভাত মেরে সবাই 750 থেকে 650 টাকা গরুর মাংস করে দেবে। এখন সে বিরাট ইন্টারপ্রেনার, তার কোনো টেকনিক্যাল ট্রেনিং নেই। উদাহরণটা দিলাম এই কারণে, ও কারো চাকরি করে না, ও চাকরি দিল। আমাদের বাচ্চাদের জন্য আমি বলছি না পড়াশোনা বন্ধ করবা, পড়াশোনা করবা, টার্গেট থাকতে হবে ডিগ্রি পাস, বিএ পাস করা হবে, ব্যাচেলার ডিগ্রি শেষ, নিজ সাইটে ডেভেলপ করবে। মাস্টার ডিগ্রি, মাস্টার্স পিএইচডি করবে তারা, যারা এটা আমাদের বিশেষ অতিথির মতো ইউনিভার্সিটির প্রফেসর হবে, ডিন হবে, তারা। এটা কয়জন হবে? সবার দরকার নেই। তোমার পড়াশোনার ইয়ের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য ডিগ্রি পাস, এর বেশি উপরে যাওয়ার দরকার নেই। পৃথিবীর সমস্ত দেশে সিস্টেমটা এমন, ডিগ্রি পাসের পরে মাস্টার ডিগ্রি এবং পিএইচডি করে কুটিগত 10%, বাকি 90% চাকরিতে জোর করে দেবে, ব্যবসাতে জোর করে দেবে, টেকনিক্যাল সাইডে জোর করে দেবে। আমাদের এই অভ্যাসটা, কালচারটা নিয়ে আসতে হবে। একটা ছোট্ট যদি এক্সাম্পল দেয়, বাংলাদেশে সর্বমোট জনসংখ্যা এই মুহূর্তে বলতে পারলে আমি বলি 22 কোটির মতো, 22 কোটি জনসংখ্যা। বাংলাদেশে সরকারি চাকরির সংখ্যা হলো, আমি কয়েকদিন আগে দেখছিলাম, সরকারি চাকরি বাংলাদেশে 19 লাখ। 22 কোটি মানুষের জন্য 19 লাখ সরকারি চাকরি। তার মানে একটা চাকরি 100 জনের মধ্যে 1 জনের কম লোক চাকরি পাবে। 99 জন কি করবে? 99 জনকে এন্টারপ্রেনার হতে হবে, 99 জনকে টেকনিক্যাল সাইডে কাজ করতে হবে, 99 জনকে এগ্রিকালচার বেস কাজ করতে হবে। কি করতে হবে? দেশকে ডেভেলপ করতে হবে। তো চাকরির জন্য সবাই যদি লড়াইটা কি করবে, ওই আমাদের যেটা ট্রেন্ড, ক্লাস 1 থেকে চোখ কান বন্ধ করে পড়াশোনা, মাস্টার ডিগ্রি করলো, পড়াশোনা শেষ করার পরে হ্যাঁ হাত ছেড়ে বাঁচলাম, এখন চাকরি করতে হবে। যে দেখে তার চাকরির বয়স নেই, যে দেখে চাকরি খালি নেই, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। কোনো দরকার নেই। ডিগ্রি পাস করে ফেলছ, আস্তে আস্তে চাকরিতে ঢুকো। চাকরি নাই, প্রাইভেট জবে ঢুকো। সেটা নাই, এন্টারপ্রেনার হবে। সেটা নাই,
নিজে নিজে একটা ফার্ম তৈরি করো, নিজে নিজে একটা ব্যবসা শুরু করো, নিজেদের টেকনিক্যাল ট্রেনিং। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, তোমরা এখন যে জায়গায় আসছো এটা হলো ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। আমি এখানে ডাইরেক্টর হিসেবে থাকি, কাজ করি, কিন্তু আমার মেইন উদ্দেশ্য হলো বিভিন্ন বেকার যারা ছেলে পেলে এদেরকে ট্রেনিং দেয়। এদেরকে ট্রেনিং দিতে যে দেখা যায় অনেকে ডিমোটিভেটেড, অনেকে বলে যে আমি কেন এই ট্রেনিংটা করবো, এই কনভিন্স হলো না, মানসিকভাবে এই টেকনিক্যাল ট্রেনিংটাকে দিতে পারে। অথচ কারিগরি প্রশিক্ষণটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী কারণে? ওই যে ক্লাসে যদি 100 জন ছেলে থাকে, প্রথম 10 জন বললাম ইউনিভার্সিটি যাবে, বাকি 90 জন, এর মধ্যে একটা বড় গ্রুপ, মিডল গ্রুপ, তাদেরকে টেকনিক্যাল এডুকেশনের দিকে পাঠানো দরকার আমাদের জন্য। কিছুদিন পরে আমাদের দেশে অনেক টেকনোলজি চলে আসবে। গার্মেন্টস কোনো টেকনোলজি না, গার্মেন্টস হলো দর্জিগিরি, সেলাই করে। টেকনোলজি আসবে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, এই জিনিসগুলো, রোবোটিক্স, এআই, অনেক কিছু আসবে। এটার জন্য প্রিপারেশন দিতে হলে আমাদেরকে টেকনিক্যালি কারিগরি প্রশিক্ষণে ভালো হতে হবে। এই এডুকেশনের পাশাপাশি সবাইকে আমি বলবো মানসিকভাবে রেডি হইতে। তুমি যদি ক্লাসের ফার্স্ট বয় হও, ফার্স্ট গার্ল হও, ঠিক আছে, তুমি পড়াশোনার উপরে যাও। যে মনে করো 10-এর পিছনে 15 নম্বর হোক, 20 নম্বর হোক, তোমার ইনকাম কিন্তু ফার্স্ট বয়ের সাথে বেশি হবে যদি তুমি নিজেকে কারিগরিভাবে দক্ষ করে বলতে পারো। তো আমি সবাইকে যে কারণে এখানে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের মানুষ, আমাদের ম্যান পাওয়ার, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। দেশের বাইরে প্রচুর অপরচুনিটি, অনেক দেশ তাদের মানুষ নেয়, তারা আমাদের মতো ইয়াং জেনারেশনকে চাচ্ছে। এই বয়সে বাংলাদেশে হলো 70% লোকের বয়স হলো 35 বছরের নিচে। আমরা একটা ইয়াং জাতি, একটা সবচেয়ে কম বয়সী জাতি। এই মানুষটাকে আমরা যদি ডেভেলপ করি, আমাদের দক্ষ করে গড়ে তুলি, পৃথিবীর সব দেশের মানুষ যায়, আমাদের লোক যায়, আমরা ওখানে ইনকাম করে দেশের মধ্যে টাকা পাঠায়, তাহলে আমাদের দেশকে আমরা উন্নত হবে। আমরা কখনো গরিব থাকবো না, আমরা পৃথিবীর মধ্যে একটা উন্নত দেশ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। যাই হোক, আমি সবাইকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমাদেরকে পড়াশোনার পাশাপাশি যে সাইডে ভালো, তার ইন্টারেস্ট, ওই সাইডে আমাদের নিজেকে ডেভেলপ করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা নর্মাল পড়াশোনার বাইরেও টেকনিক্যাল লাইনে পড়াশোনা করবো, এগ্রোবেজ লাইনে পড়াশোনা করবো, কম্পিউটার লাইনে পড়াশোনা করবো, রোবোটিক্স লাইনে পড়াশোনা করবো, যেটাতে আমার ইচ্ছা, মানে ওটাকে খেলোয়াড় হবো সব দিকে। যদি আমরা অল সাইড কভার করি, আমাদের 100 জন ছাত্র একটা স্কুলে, 100 জনই বিভিন্ন সেক্টরে এস্টাবলিশ হয়ে যাবে। আর যদি 100 জনই মাস্টার ডিগ্রি পাস করার পরে কম্পিটিশন করি একটা চাকরির জন্য, একজন চাকরি পাবে, 99 জন বেকার, 99 জন হতাশা হয়ে কি বলবো, নিজের ফ্রাস্ট্রেট হয়ে ড্রাগ এডিক্টেড হয়ে যাবে, কেউ কেউ ড্রেন হয়ে যাবে, মন খারাপ করবে, কেউ বলবে যে আমার জীবন শেষ। কিচ্ছু কাজ করবে, চিন্তা করবে, তুমি যেটাতে ভালো ওইটা কাজ করবে, তোমার যেটাতে ভালো লাগে ওই লাইনে তুমি ডেভেলপ করবে, এটাই সবার জন্য করবে। যাও, আমি আমার স্বাগত বক্তৃতা বাড়াবো না। আমি সবাইকে এটুকুই বলবো, আমাদের ইনস্টিটিউশন সবার জন্য খোলা। আমি মনে করি একটা ছেলে একটা মেয়ে যোগ্যতা যদি বলি, ইন্টারন্যাশনালি পৃথিবীর যে কোনো দেশে কাজ করার জন্য তার 2টা যোগ্যতা লাগবে। প্রথমত তাকে দক্ষ হয়ে যে কোনো সাইডে, আর সেকেন্ড যোগ্যতা হলো কমিউনিকেশন, মানে ভাষা শিক্ষা, ল্যাঙ্গুয়েজ শিক্ষা। আমাদের অনেক ছেলে মেয়ে আছে খুবই কারিগরিভাবে দক্ষ, কিন্তু কমিউনিকেশনের দুর্বল, বিদেশে কেউ নিচ্ছে না। জাপানে একটা কেয়ারগিভার নিচ্ছে, নার্স নিচ্ছে, একটা ছেলে বা মেয়ে যে নার্স হিসেবে যাবে, কেয়ারগিভার হিসেবে যাবে, তার বেতন মাসে 3 লাখ টাকা। কিন্তু সে সবই ঠিক আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানে না, ডিসকোয়ালিফাই। কোরিয়াতে লোক দিচ্ছে, ওয়েল্ডিং এর লোক দিচ্ছে, কেয়ারগিভার নিচ্ছে,
আমেরিকা দিচ্ছে, কানাডা দিচ্ছে, অস্ট্রেলিয়া দিচ্ছে। আমরা কমিউনিকেটিভ না, আমাদের কমিউনিকেশন করার যোগ্যতা নেই। এইটা বিশাল একটা বড় ব্যাপার। আমরা এই ইনস্টিটিউশনে টেকনিক্যাল এডুকেশনের পাশাপাশি আমরা ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিই। কেউ যদি মনে করেন এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, ইংলিশ শিখবেন, দরজা খোলা। আপনি পড়াশোনার পাশাপাশি ছেলেদেরকে বলছে তোমরা পড়াশোনার পাশাপাশি সময় সুযোগ করবা। মনে করো তোমার স্কুলের 1 মাস 2 মাস 3 মাস গ্যাপ আছে, এইখানে এসে তোমরা একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করবে। এখানে দরকার নেই, তোমার বাড়ির কাছে অন্য কোথাও আছে, ল্যাঙ্গুয়েজটা শিখে নেবে। যখন তুমি এসএসসি পাস করবা, ব্যাচেলর করবা, করার পরে বিদেশের জন্য অ্যাপ্লাই করবা, ল্যাঙ্গুয়েজ প্রথমে জানবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবে, কোন ল্যাঙ্গুয়েজ জানো। পৃথিবীর সমস্ত দেশে বাইরের দিকে, বিশেষ করে ডেভেলপ কান্ট্রি, ইভেন আফ্রিকার মতো দেশে বাচ্চাদের স্কুলে যে সাবজেক্ট থাকে না, আমাদের স্কুলে কি থাকে বাংলা, ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান। ওইখানে থাকে বাংলা ওদের ল্যাঙ্গুয়েজে, ওই ইংলিশ, ম্যাথমেটিক্স, বিজ্ঞান, পাশাপাশি আরেকটা সাবজেক্ট থাকে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওদের কম্পাসের সাথে তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ, তোমরা দেশীয় ল্যাঙ্গুয়েজের পাশাপাশি বিদেশে একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এইটা আমাদের দেশে নাই। এটা আমরা চেষ্টা করছি আমাদের এডুকেশন ওই মন্ত্রণালয়ে, তারা যেন এটা শুরু করে। কিন্তু আমরা নিজেরাই কিন্তু ইনিশিয়েটিভ দিতে পারি। এখানে যত শিক্ষক আছেন, অভিভাবক আছেন, টিচাররা আছেন, সবারই দায়িত্ব এটা বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে মানুষ করে তোলা। মানুষ কখন হবে? নলেজ হবে, তার স্কিল হবে, দক্ষ হবে এবং তার ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, ল্যাঙ্গুয়েজ শিখবে। আর তাকে মোটিভেটেড থাকতে হবে। সমস্ত কাজ, যে কোনো কোনো কাজই অবহেলা করা যাবে না। প্রত্যেকটা কাজের মূল্য আছে। কাজের মূল্য দিলে, নিজেকে যোগ্য করে তুললে চাকরির কোনো অভাব বাংলাদেশে নাই, কাজের কোনো অভাব নেই। নিজের পরিবারের উপর কেউ বোঝা হবে না, সবাই ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে কাজ করতে পারবে। যাও, আমি অনেক কথা বললাম। সবাই চেষ্টা করবেন নিজেকে যোগ্য করে তুলতে। যোগ্যতা বাঁকাটি বললাম জ্ঞান, দক্ষতা, কমিউনিকেশন। এটা যদি করতে পারো তোমরা সবাই কেউ বেকার থাকবে না। সবাই নিজের উন্নতি করতে পারবে, ফ্যামিলির উন্নতি করতে পারবে, একই সঙ্গে দেশের উন্নতি করতে পারবে। তো আমি আবারও আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে বিশেষভাবে আমন্ত্রণ জানানোর জন্য আমি আজকে সভাপতি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি মনে করি আজকে অনুষ্ঠান থেকে তোমরা ভবিষ্যতে এই দেশের দায়িত্ব নির্ভর করবা, তোমাদের জন্য এটা একটা বিশাল শিক্ষা হবে এবং তোমরা নিজেদেরকে গড়ে তোলার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রধান অতিথি মহোদয় স্যারকে দিক নির্দেশনামূলক বক্তব্য